সকলে চলিয়া গেলে যে আসিয়া উঠানে দাঁড়াইল তাহাকে দেখিয়া নারায়ণ বলিয়া উঠিল, বিষ্ণু। নারায়ণের স্ত্রী ফিরিয়া চাহিতেই আগন্তুক ভূমিতে মাথা ঠেকাইয়া নারায়ণের স্ত্রীকে প্রণাম করিল। নারায়ণের স্ত্রী নিজের ঠোঁটের উপর আঙুল ঠেকাইয়া বলিল, চুপ। শুভেচ্ছা বন্ধুরা, একটা শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। নতুন নতুন গল্প শুনতে ও শোনাতে মনে রাখুন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক শ্রীযুক্ত দীনেশ রঞ্জন দাস রচিত একটি ছোট গল্প, চম্পা। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি চম্পা। অন্তহীন আলোর ছটায় শিশির ভেজা পাতাগুলি ঝকমক করিতেছে। কুটিরের সম্মুখে উঠানে বাঁধা গরুগুলির গা দিয়া শীতের প্রভাতে ধোঁয়ার মতো বাষ্প উঠিতেছে। আস্তাকুরের ছাইয়ের গাদার ভিতর ডোরাকাটা বিড়ালটা শুইয়া শুইয়া হাই তুলিতেছে। কয়েকটা কাক থালার উপর হইতে পরিত্যক্ত আহার্য খুঁটিয়া খাইতেছে। তখনও কনকনে শীত। সকালবেলা ফুল তুলিয়া আসিয়া চম্পা দেখিল নারায়ণ অত বেলাতেও বসিয়া বসিয়া তামাক খাইতেছে। ভিজা ঘাসের উপর চলিতে চলিতে তাহার পা ভিজিয়া গিয়াছে। কপালের এলো চুলগুলির ওপর বিন্দু বিন্দু শিশির জমিয়াছে। নারায়ণকে এখনও এরূপভাবে বসিয়া থাকিতে দেখিয়া চম্পা যেন একটু চিন্তিত হইল। ধীরে ধীরে পিতার কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, বাবা, তুমি এখনো নাওনি? অনেক বেলা হয়ে গেছে যে আজ। নারায়ণ একবার চম্পার মুখের দিকে চাহিল। হুঁকোটা বাঁশের খুঁটিতে ঠেকাইয়া রাখিয়া কলকি নামাইয়া রাখিল। চম্পা বলিয়া উঠিল, এখনো মুগ্ধ হওনি? নারায়ণ হাত দুইটি ঊর্ধ্বে তুলিয়া হাই তুলিতে তুলিতে বলিল, না, আজ যেন বড় কুড়েমি ধরেছে। চম্পা আশ্চর্য হইল। তাহার জ্ঞানাবধি নারায়ণকে সে কক্ষনো আলস্যে সময় নষ্ট করিতে দেখে নাই। প্রতিদিন প্রত্যুষে স্নানাদি সারিয়া নবীন সূর্যের আলো দেখা দিতেই সে পূজায় বসিত। চম্পাও সেই জন্য জল বৃষ্টি শীতে গ্রীষ্মে এত কাল ধরিয়া নারায়ণের পূজার ফুল যোগাইয়া আসিয়াছে। অন্ধকারে থাকিতে থাকিতে স্নান করিয়া এ গাছে সে গাছে খুঁজিয়া খুঁজিয়া ঘুরিয়া ঘুরিয়া চম্পা ফুল লইয়া আসিত। যেদিন ভালো ফুল পাইত সেদিন চম্পার আর আনন্দ ধরিত না। নারায়ণও সেদিন যেন প্রাণ ভরিয়া পূজা করিতে পারিত। পূজা সারিয়া চম্পার কপালে চন্দনের তিলক আঁকিয়া তাহার মুখের দিকে বৃদ্ধ নারায়ণ চাহিয়া থাকিত। চম্পা গড় করিয়া ঠাকুর প্রণাম করিত। নারায়ণ স্মিত মুখে তাহাই দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিত। ঠাকুর প্রণাম হইয়া গেলে চম্পা প্রত্যহ নারায়ণেরও পায়ের ধুলা গ্রহণ করিত। নারায়ণের বুক স্নেহ ও করুণায় ফুলিয়া উঠিত। চম্পাকে কাছে টানিয়া তাহার মস্তক চুম্বন করিয়া নীরবে তাহার কল্যাণ কামনা করিত। এমনি ধারা নিয়মের ভিতর তাহাদের ক্ষুদ্র সংসারের সব কাজ সম্পন্ন হইত। কিন্তু আজ নারায়ণের এরূপ অনিয়ম দেখিয়া চম্পার মনে
যেন কেন একটু ভয় আসিল। পূজার পাঠ সাজাইতে সাজাইতে সে কত কি ভাবিতে লাগিল। কত যে ছিন্ন ছিন্ন বিভীষিকার ছবি তাহার মনে আসিয়া দেখা দিতে লাগিল, তাহার সীমা নাই। চম্পা অনেক চেষ্টা করিয়াও যেন সেগুলি তাড়াইতে পারিল না। বারে বারে সে চমকাইয়া উঠিতে লাগিল। তাহার চোখ জলে ভরিয়া আসিল। আঁচল দিয়া বারে বারে মুছিয়াও সে কান্না থামাইতে পারিল না। কিসের জন্য যে তাহার এমন কান্না আসিল তাহাও সে ভাবিয়া উঠিতে পারিল না। একটা অস্পষ্ট উতলা বিষাদের অবসন্নতা যেন তাহাকে ঘিরিয়া ধরিল। নারায়ণ স্নান করিয়া আসিয়া দেখিল চম্পার কপালের চুলের ওপর ফোঁটা ফোঁটা শিশির বিন্দুগুলি ঝরিয়া পড়িয়াছে, কিন্তু তাহার চোখ ভরিয়া জল টলটল করিতেছে। নারায়ণ অবাক হইয়া চাহিয়া রহিল। সস্নেহে ডাকিল, চম্পা, কি হয়েছে রে? চম্পা কথা বলিতে পারিল না। দাঁড়াইয়া উঠিয়া বাবা বলিয়া নারায়ণকে জড়াইয়া ধরিল। তাহার রুদ্ধ অশ্রু যেন এতক্ষণে ছাড়া পাইল। নারায়ণের বুকের ওপর পড়িয়া সে প্রাণ ভরিয়া কাঁদিতে লাগিল। নারায়ণ একটুও নড়িল না, একটি সান্ত্বনার কথাও বলিল না। পূজার থালার উপর ছোট মৃন্ময় বিগ্রহের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। নারায়ণের স্ত্রী রান্নাঘর পরিষ্কার করিয়া কাজকর্ম সারিয়া উঠানে আসিয়া দাঁড়াইতেই ঘরের ভিতর হইতে ক্ষীণ চাপা একটি কান্নার শব্দ শুনিল। সে বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কে কাঁদছে? কেহ উত্তর করিল না। নারায়ণের স্ত্রী আরও 2-3 বার ডাকিয়া জিজ্ঞাসা করিল। সব নিস্তব্ধ। ঘরের ভিতর যে কেহ আছে তাহা মনে হইল না। তবু যেন সমস্তটুকু নীরবতাকে উচ্ছ্বসিত করিয়া একটি অস্ফুট কান্নার সুর তাহার কানে আসিয়া পৌঁছিল। সে কিছু বুঝিয়া উঠিতে না পারিয়া এবার চিৎকার করিয়া বলিল, তোমরা কি সব মরে গেছ? কে কাঁদছে বলো না। চম্পা কাঁদছে বুঝি? কি জ্বালা, আমি বাসি কাপড়ে যে ঘরে যেতে পারছি না। চম্পাকে ধরিয়া নারায়ণ আসিয়া দরজার কাছে দাঁড়াইল। নারায়ণের চোখেও জল গড়াইয়া পড়িতেছে। চম্পা যেন আজ গা ছাড়িয়া দিয়া একেবারে নিশ্চিন্ত হইয়া নারায়ণের বুকের উপর তাহার আকুলতাকে কান্নার মুখে ভাসাইয়া দিয়াছে। নারায়ণের চোখের পলক পড়িতেছে না। 2টি ক্ষীণ অশ্রুধারা তাহার 2 চোখ বাহিয়া ধীরে ধীরে গড়াইয়া পড়িতেছে। তাহার দৃষ্টি শূন্যে স্থাপিত। চম্পার এই অবিশ্রান্ত দুঃখের উৎসকে সে যেন বুক পাতিয়া লইয়াছে। তাহাদের দেখিয়া নারায়ণের স্ত্রী একেবারে স্তম্ভিত হইয়া গেল। এতখানি যে অস্থির হইয়া পড়িয়াছিল, সেও যেন বর্ণহীন প্রভাত আকাশের মতো স্তব্ধ হইয়া তাহাদের দিকে চাহিয়াই রহিল। উঠানে বাঁধা গাভীটা ছটফট করিতে লাগিল। ছাইয়ের গাদা ছাড়িয়া বিড়ালটা উঠিয়া ঘরের চারিদিকে ঘুরিয়া বেড়াইতে লাগিল। কাকগুলি হঠাৎ কা কা শব্দ করিয়া উড়িয়া চালের উপর গিয়া বসিল। নারায়ণের স্ত্রীর মনের মধ্যেও যেন একটা বিপুল ব্যথা উতলা হইয়া উঠিল। কিসের ব্যথা সে কিছু বুঝিল না। নিরুপায় হইয়া সেও চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। নারায়ণের পাশের বাড়িতে বসন্ত কবিরাজ থাকিত। কান্নার শব্দ শুনিয়া সে আসিয়া নারায়ণের উঠানে দাঁড়াইল। 2-1 বার কি হইয়াছে জিজ্ঞাসা করিয়াও কোনো উত্তর পাইল না। একে একে আশেপাশের সকল গৃহস্থ বাড়ি হইতে পুরুষ ও স্ত্রীলোকেরা নারায়ণের বাড়িতে ছুটিয়া আসিল। সকলেই জানিত নারায়ণের বাড়িতে মাত্র এই 3টি প্রাণী। সকলকেই উপস্থিত দেখিয়া কেহ কিছু ঠিক করিতে পারিল না, কি হইয়াছে। অগত্যা বসন্ত কবিরাজ বারান্দায় উঠিয়া নারায়ণকে জিজ্ঞাসা করিল, কি হয়েছে হে নারায়ণ? নারায়ণ জল ভরা চোখে কবিরাজের দিকে চাহিয়া বলিল, কিছু না,
ওদের সকলকে যেতে বলে দাও। বসন্ত একবার মুখ বিকৃত করিয়া অস্পষ্ট স্বরে কি একটা কথা বলিল। তাহার পর পাড়ার সকলকে বাড়ি যাইতে বলিল। সকলে নানারূপ জল্পনা কল্পনা করিতে করিতে বাড়ি ফিরিয়া গেল। সকলে চলিয়া গেলে যে আসিয়া উঠানে দাঁড়াইল তাহাকে দেখিয়া নারায়ণ বলিয়া উঠিল, বিষ্ণু। নারায়ণের স্ত্রী ফিরিয়া চাহিতেই আগন্তুক ভূমিতে মাথা ঠেকাইয়া নারায়ণের স্ত্রীকে প্রণাম করিল। নারায়ণের স্ত্রী নিজের ঠোঁটের উপর আঙুল ঠেকাইয়া বলিল, চুপ। নারায়ণ আজ 15-16 বছর এই গ্রামে আসিয়া বাস করিতেছে। সে যখন এই গ্রামে প্রথম আসে তখন চম্পা অত্যন্ত শিশু। নারায়ণ গ্রামে আসিয়া তাহার উঠানের কোণে বড় একটা কাঁঠাল গাছের নিচে পাঠশালা খুলিল। গ্রামের লোক প্রথমে তাহার বিপরীত আচার ব্যবহার দেখিয়া তাহাকে একটু অবিশ্বাসের চোখেই দেখিত। ভিন্ন জাতির সব ছেলেরাই একাসনে বসিয়া তাহার কাছে বিদ্যা শিক্ষা করিত, অথচ নারায়ণ প্রত্যহ প্রভাতে উঠিয়া খুব নিষ্ঠার সহিত পূজা আহ্নিক করিত, ইহাও সকলে জানিত। সন্তানদের মুখে উৎসাহের কথা শুনিয়া গ্রামের সকলেই ছেলেদের নারায়ণের পাঠশালায় পাঠাইতে বাধ্য হইল। একরকম করিয়া দিন কাটিয়া যাইতেছিল। কিন্তু যেদিন একটি চারালের ছেলে আসিয়া সকলের সঙ্গে একাসনে বসিল, সেদিন গ্রামে হুলুস্থুলু পড়িয়া গেল। সন্ধ্যার পর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা মণ্ডপে সভা করিয়া বসিল। পাঠশালার কয়েকজন ছেলেকে ডাকিয়া জ্ঞাতব্য বিষয় জানিয়া লইল। নানারূপ আলোচনা করিয়া প্রায় অর্ধরাত্রিতে সকলে সেদিন বাড়িতে ফিরিল। নারায়ণের এই সংবাদ অজ্ঞাত রহিল না। প্রথমে তাহারও একটু ভাবনা হইয়াছিল, মনে একটু ভয়ও হইয়াছিল। এতদিন এত চেষ্টায় যাহা গড়িয়া তুলিয়াছে তাহা যদি আজ একেবারে ভাঙিয়া যায়। তাহার পর চোখ বুজিয়া বিছানায় পড়িয়া যতই চিন্তা করিতে লাগিল ততই সাহস বাড়িতে লাগিল। যাহা মনে সত্য বলিয়া জানিয়াছে, নিজের জীবনে যাহা প্রকাশ করিতে দারিদ্র্য ও ক্লেশ সহ্য করিতেছে, তাহাই আশ্রয় করিয়া থাকিবে, ইহাই স্থির করিল। পরদিন সকালবেলা পাড়ার লোক আসিয়া যখন তাহার নাম ধরিয়া ডাকিল, তখন নারায়ণ প্রস্তুত হইয়াই তাহাদের সম্মুখে উপস্থিত হইল। তাহাদের মধ্যে একজন নারায়ণকে আদেশের সুরেই বলিল, চারালের ছেলেকে তাহার পাঠশালায় স্থান দিলে এই গ্রামে তাহার স্থান হইবে না। নারায়ণ বিনীতভাবে উত্তর করিল, গাঁয়ে চারালরা না থাকলে যখন তোমাদের চলে না, তখন পাঠশালা থেকেই বা চারালকে বাদ দি কেমন করে? যে জিনিসের জন্য তোমরা অভিলাষ করো, চারালরাও যদি একটু আধটু তা পেতে চায়, তাদের তা থেকে বঞ্চিত করি কোন অধিকারে? একজন রুখিয়া উঠিয়া বলিল, তাহলে তুমি এইভাবেই চলবে? গ্রামের মোড়ল যারা, তাদের কথা শুনবে না? নারায়ণ হঠাৎ একটু রাগিয়া উঠিয়াছিল। কি ভাবিয়া আবার সংযত হইয়া বলিল, আমি তো বলিনি তা। সবার কথা শুনতেই আমি প্রস্তুত, সেই কথা যদি কাজের কথা হয়। এই গ্রাম আমার নয়, এই গ্রামের অধিবাসী তোমরা। তোমাদের গ্রামে এসে আমি বাস করছি এই মাত্র। তবে এটা যেন, এই গ্রামে থাকতে না পেলে আমি চলে যাব বটে, কিন্তু তোমাদের সহজে ছেড়ে দেব না। যদি অন্যায়গুলি বেড়েই চলে, তোমাদের অত্যাচার যদি সীমা ছাড়িয়ে ওঠে, আমার প্রাণ তা বেশি দিন সহ্য করবে না। নারায়ণের শেষ কথার সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের ভিতর একটা বিরক্তির ভাব প্রকাশ পাইল। কয়েকজন অগ্রসর হইয়া নারায়ণের মাথার উপর লাঠি তুলিল। বসন্ত কবিরাজ হাঁকিয়া বলিল, দেখো নারায়ণ, তোমার অনেক অত্যাচার অনাচার আমরা সহ্য করে আসছি। চম্পা তোমার মেয়ে নয় তা আমরা জানতে পেরেছি, সে একটা জেলের মেয়ে।
তাকে তুমি ঘরে রেখেছ। তোমার মতলব জানতে আমার বাকি নেই। যুবতী সুন্দরী মেয়েকে অনাথা পেয়ে তোমার কুবাসনা চরিতার্থ করবে মনে করেছ? কিন্তু এই গ্রামে তা চলবে না যেন। পূজা আহ্নিকের খোলস চড়িয়ে পরোপকারের জয় ঢাক বাজিয়ে এই গ্রামে পাপের অভিনয় করবে? তা হতে দেব না। নারায়ণ এতক্ষণ অতিশয় স্থিরভাবে দাঁড়াইয়াছিল। রাগে ও অপমানে তাহার সর্বশরীর কাঁপিতেছিল। বসন্ত কবিরাজের এই কথার পর সে আর স্থির থাকিতে পারিল না। এক লাফে সে বসন্ত কবিরাজের ঘাড়ের উপর পড়িল। উঠান হইতে চম্পা ছুটিয়া আসিয়া নারায়ণকে জড়াইয়া ধরিল। নারায়ণের উদ্যত বজ্র মুষ্টি শিথিল হইয়া পড়িয়া গেল। সে আর্দ্রকণ্ঠে বলিল, চম্পা, তুই ঘরে যা মা। চম্পা কঠোরভাবে বলিল, না, যাব না। তুমি এদিকে সরে এসো। আমি আজ নিজের অপমানের শোধ নেব। তারপর বসন্ত কবিরাজের দিকে চাহিয়া চম্পা কহিল, তুমি কি মনে করো এমনি কটা কথা বলে গ্রামের লোকেদের কাছে বাহাদুরি নেবে? এতদিন আমি একটি কথা বলিনি। মনে করেছিলাম একদিন তোমার জ্ঞান ফিরে আসবে। সত্যিই তোমার মনে হবে আমি অনাথা, আশ্রয়হীনা। তা ভেবেও তুমি আর আমার উপর অত্যাচার করবে না। কিন্তু বলিতে বলিতে চম্পার কণ্ঠরোধ হইয়া আসিল। সে আর স্থির থাকিতে পারিল না। একেবারে চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। অপমানে ক্ষোভে তাহার বুক ভরিয়া উঠিল। একজন বৃদ্ধ আগাইয়া আসিয়া সস্নেহে বলিল, তুমি ঘরে যাও মা। আমাদের এতদিন বসন্ত ভুল বুঝিয়েছে। এর মধ্যে আরো অনেকে আছে যারা বেশ বড় গলায় জোর করে বলেছে যে তারা তোমাকে অনেক অন্যায় কাজ করতে নিজের চোখে দেখেছে। আমি তা বিশ্বাস করেছিলাম, আর তাতে তোমার যে অপমান করলাম এ আর মুছে ফেলবার কোনো উপায় নাই। তবে চম্পা বাধা দিয়া বলিল, তা মুছে দিতে হবে, আর আজই আমি তা চাই। সে আপন জ্যোতিতে আপনি মহীয়সী হইয়া উঠিল। তাহার চোখে মুখে পরিপূর্ণ শক্তির এক অপূর্ব শোভা উজ্জ্বল হইয়া উঠিল। যাহার মুখে সারা দিন রাতে 2-4টি কথা ফুটিত না, আজ যেন সে কেমন করিয়া কথার পর কথা বলিয়া যাইতে লাগিল। সে আঙুল দিয়া বসন্ত কবিরাজকে দেখাইয়া বলিল, ওই তোমাদের গ্রামের একজন মোড়ল। সকলেই তোমরা জানো এর মতো হিতকারী বন্ধু আর কেউ নাই। কিন্তু তোমরা আমার কথায় বিশ্বাস করো, ওই কবিরাজ তোমাদের গ্রামে পাপের স্রোত বাড়িয়ে চলেছে। তার ওষুধে কত শিশু যে বাইরের নিঃশ্বাস গ্রহণ করবার পূর্বেই আপন জীবন দান করে মায়ের কলঙ্ক মোচন করেছে তার সীমা নেই। ওই কবিরাজ কত দুর্বৃত্তের পশুত্বকে যে সাহায্য করেছে তার হিসেব হয় না। গ্রামের মেয়েদের কাছেই তো শুনেছি এসব কথা। তাছাড়া ওই কবিরাজ নিজের মুখে এসব কথা আমাকে বলেছে। তার বাসনাকে চরিতার্থ করবার জন্যে দিনের পর দিন আমাকে উত্ত্যক্ত করেছে। ওই সব ওষুধপত্রের নাম করে সে আমাকেও নিতে চেয়েছে। এতদিন কোনো কথা বলতে পারিনি। ঘৃণায় লজ্জায় আমার মন বিষিয়ে উঠেছিল। জেলের মেয়ে হলেও আমারও লজ্জা আছে। অনাথা হলেও আমার যেমন ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, তেমনি নিজের একটা রুচিও তো আছে। আমাকে তোমরা অনাথা বলো, তা বলে ক্ষুধা আমাকে ছেড়ে দেয়নি, তৃষ্ণা আমাকে রেহাই দেয়নি। সকল মানুষের পক্ষে যা স্বাভাবিক আমার পক্ষেও তা স্বাভাবিক। আমারও বিকার আছে, আর সেই বিকারকে শাসন করবার আমারও ক্ষমতা আছে। তা হয়তো তোমরা ধারণাই করতে পারো না। তোমরা হয়তো ভুলেই যাও মানুষের ক্ষুধার অন্ন না পেলে মানুষ মরে যায়, কিন্তু আর কিছু না পেলেও তার বেঁচে থাকা চলে। তাতেও যন্ত্রণা কম নয়। কিন্তু যে তা চায় না তার সেই ক্ষুধাকে উত্তেজিত করে তোলা এ কি উৎপীড়ন নয়?
বসন্ত কবিরাজ সকলের দিকে চাহিয়া বলিল, দেখছ কেমন তৈরি মেয়ে, কেমন গুছিয়ে সব বলে যাচ্ছে। সেই বৃদ্ধ বসন্তকে টানিয়া আনিয়া বলিল, আর মিথ্যা দিয়ে মিথ্যা ঢাকতে চেষ্টা করো না। সকলের সামনে স্বীকার করো তুমি দোষ করেছ, তাতে কিছু লজ্জা নেই। মানুষ তুমি, হয়তো দুর্বলতা এসেছিল, তা স্বীকার করতে কোনো অপমান নেই। চম্পাকে যদি অনাথা বলেই মনে করে থাকো, তাকে আশ্রয় দেওয়া উচিত তোমাদের। গ্রামের অন্য যাহারা ছিল তাহারাও অনুতপ্ত হইয়া বসন্ত কবিরাজকে অনুরোধ করিল, চম্পার নামে যে সে মিথ্যা কলঙ্ক আরোপ করিয়াছে তাহা স্বীকার করিয়া লইতে। বসন্ত কবিরাজ তখন জোর করিয়া বলিল, চম্পার কথা সব মিথ্যা। বিষ্ণু এতক্ষণ উঠানের এক কোণে চুপ করিয়া বসিয়াছিল। সে উঠিয়া আসিয়া চম্পার সম্মুখে দাঁড়াইল। গ্রামের লোকেরা তাহার মুখের চেহারা দেখিয়া একটু সরিয়া দাঁড়াইল। বিষ্ণু মাথার গামছাটা খুলিয়া কোমরে বাঁধিয়া ফেলিল। চম্পাকে এক ধাক্কা দিয়া উঠানের বেড়ার পাশে সরাইয়া দিল। তারপর এক লাফে বসন্ত কবিরাজের ঘাড়ের উপর পড়িয়া তাহার গলা টিপিয়া ধরিল। বসন্ত কবিরাজের চোখ লাল হইয়া মুখে রক্ত ফুটিয়া উঠিল। সেও বিষ্ণুকে লইয়া মাটিতে গড়াইয়া পড়িল। একবার বসন্ত নিচে, আবার বিষ্ণু নিচে পড়িতেছে। এমনি করিয়া মারামারি চলিতে লাগিল। কেহ বাধা দিল না। নারায়ণ উঠানের দরজা আগলাইয়া দাঁড়াইল। একবার বসন্ত বিষ্ণুর বুকের ওপর উঠিয়া বসিল, এক হাতে বিষ্ণুর গলা টিপিয়া ধরিল, আর এক হাতে বিষ্ণুর বুকের পাশে ঘুষি মারিতে লাগিল। জনতা একেবারে স্থির, ধীর, কাহারও মুখে একটি কথাও নাই। বিষ্ণু বহু কষ্টে বসন্তের হাত তাহার গলা হইতে খুলিয়া দিল। হুঙ্কার করিয়া বলিল, তবে আমার দোষ নাই। একবার খুন করে 10 বছর জেল খেটে এসেছি, না হয় আর একবার যাব। তাহার পর সে বিপুল বিক্রমে বসন্তের কবজি দৃঢ় মুষ্টিতে ধরিয়া তাহাকে একেবারে অসার করিয়া ফেলিল। যেন বিষ্ণুর ইঙ্গিতে বসন্ত মাটির ওপর চিত হইয়া পড়িল। বিষ্ণু তাহার বুকের ওপর চড়িয়া বসিল, 2 হাঁটু দিয়া বসন্তের কোমরে চাপ দিতে লাগিল। এক হাত তাহার গলার উপর দিয়া নিয়া বসন্তের ডান হাতখানি পিঠের দিকে মুচড়াইয়া ধরিল। অন্য হাতে বসন্তের একটা পা তাহার কোমরের তলা দিয়া পিঠের কাছে আনিয়া গোড়ালিটা মোচড়াইয়া দিল। তাহার পর চিৎকার করিয়া হাঁকিল, এদিকে আয় তো চম্পা। নারায়ণ চম্পাকে যাইতে নিষেধ করিল। বিষ্ণু রাগে কাঁপিতে কাঁপিতে বলিতে লাগিল, জেলের মেয়ে, বাপ মা নেই বলে একেবারে বানের জলে ভেসে এসেছে। হাতের চাপে কবিরাজের নিঃশ্বাস বন্ধ হইয়া আসিল। তাহার 2 চোখ যেন বাহির হইয়া আসিতে লাগিল। সে অনেক কষ্টে বলিল, আমাকে ছেড়ে দাও। বিষ্ণু আর একবার জোরে চাপ দিয়া বলিল, ছাড়ছি, এই নাও। সেই বৃদ্ধ তখন আর থাকিতে পারিল না। ছুটিয়া আসিয়া বিষ্ণুকে বলিল, ছেড়ে দাও বাবা, যে হার মানছে তাকে আর কেন মারছ? বিষ্ণু বসন্তের মুখের দিকে চাহিল। বসন্ত কাতর নয়নে চাহিয়া বলিল, ছেড়ে দাও, ছেড়ে দাও। বিষ্ণু এক লাফে দাঁড়াইয়া উঠিয়া আবার প্রস্তুত হইয়া দাঁড়াইল। তাহার মনে হইল বসন্ত যদি উঠিয়া আবার আক্রমণ করে। বিষ্ণু ছাড়িয়া দিলেও বসন্ত অনেকক্ষণ উঠিতে পারিল না। বারবার চেষ্টা করিয়াও সে মাথা তুলিতে পারিল না। বিষ্ণু বাড়ির ভিতরে ছুটিয়া গিয়া 1 ঘটি জল আনিয়া বসন্তের মুখে চোখে দিতে লাগিল। বসন্ত তৃষ্ণার্ত হইয়া হাঁ করিল। বিষ্ণু একবার কি ভাবিল, তাহার পর নিজের হাতেই বসন্তের মুখে জল ঢালিয়া দিতে লাগিল। বসন্ত ঢকঢক করিয়া অনেকখানি জল খাইয়া যেন একটু সুস্থ বোধ করিল। বিষ্ণু তাহাকে ধরিয়া উঠাইয়া দাঁড় করাইল।
বসন্ত এদিক ওদিক চাহিয়া কাহাকে যেন খুঁজিতে লাগিল। বিষ্ণু তাহা বুঝিতে পারিয়া ডাকিল, চম্পা, এদিকে আয় তো মা। চম্পা আসিয়া বিষ্ণুর পাশে দাঁড়াইল। বসন্ত তবুও আবার চারিদিকে চাহিতে লাগিল। সে যেন কথা বলিতে ভুলিয়া গিয়াছে। তাহার চোখে একটা বিভ্রান্ত দৃষ্টি। নারায়ণকে দেখিতে পাইয়া সে কাতরভাবে তাহার দিকে চাহিয়া রহিল। নারায়ণ ধীরে ধীরে আসিয়া বসন্তের হাত ধরিল। বসন্তের চোখ দিয়া জল বাহির হইয়া পড়িল। সে শূন্য দৃষ্টি তুলিয়া নারায়ণের চোখের দিকে চাহিল। নারায়ণ খুব স্নেহভরে বলিল, কিছু বলতে চাও? এখন একটু বিশ্রাম করবে, চলো, তারপর না হয় বলো। বসন্ত যেন হঠাৎ স্বর ফিরিয়া পাইল। সে বালকের মতো কাঁদিয়া উঠিয়া একেবারে নারায়ণের পায়ের উপর শুইয়া পড়িল। নারায়ণ ব্যস্ত হইয়া মাটিতে বসিয়া বসন্তের মাথাটি তাহার কোলে তুলিয়া লইল। চম্পা একখানি হাত পাখা আনিয়া বসন্তের মাথার কাছে বসিয়া বাতাস করিতে লাগিল। নারায়ণের স্ত্রী এক বাটি গরম দুধ আনিয়া বসন্তকে খাওয়াইয়া দিল। বসন্ত ছোট শিশুর মতো নীরব হইয়া চোখ বুজিয়া মহাশান্তিতে যেন পড়িয়া রহিল। তাহার দুই চোখের কোণ দিয়া কেবল দুইটি ক্ষীণ অশ্রুধারা গড়াইয়া পড়িতে লাগিল। অল্পক্ষণ যাইতে না যাইতেই বসন্ত অঘরে ঘুমাইয়া পড়িল। গ্রামের লোকেরা কেহ কেহ ফিসফিস করিয়া বলাবলি করিতে লাগিল, ওই বিষ্ণুটা তো কি জাত তার ঠিক নেই, তার হাতেও তো জল খেতে হলো, কেই জানি বাবা ধর্ম কেমন। আর একজন একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, ধর্ম এতকাল নিষ্ঠা করেও গেল বছর শীতল ঠাকুরের কি দশা হলো, সেই বিঘরে বিদেশে হাসপাতালে মলো। এরা গিয়ে পৌঁছাতে পারল না, সাহেবেরা ডোম হারিকে দিয়ে ওই লাশ পোড়ালে। ধর্ম যদি থাকবে তাহলে তার ওই দশা হয়? ধর্ম কি আছে? কেহ কেহ উঠিয়া নিজের কাজে চলিয়া গেল। আর কতগুলি লোক মাটির উপর নিশ্চিন্ত মনে বসিয়া পড়িল। শেষটা কি হয় তাহা দেখিয়া যাইবার জন্য তাহাদের কৌতূহল, যেন সবটুকু না জানিয়া তাহারা কিছুতেই যাইতে পারে না। নারায়ণ আস্তে আস্তে ডাকিল, শিবুদা। সেই বৃদ্ধ নারায়ণের মুখের কাছে মুখ নামাইয়া বলিল, কি? নারায়ণ চুপি চুপি জিজ্ঞাসা করিল, এমনি এখন থাকবে? শিবনাথ একটু ভাবিল, তাহার পর বলিল, তার চাইতে ওর ঘরে শুইয়ে দিলে হয় না? এরকম করে আর কতক্ষণ নিয়ে বসে থাকতে হবে? নারায়ণ মাথা নাড়িয়া সম্মতি জানাইল। কয়েকজন আস্তে আস্তে বসন্তকে ধরিয়া তাহার ঘরে লইয়া গিয়া বিছানায় শোয়াইয়া দিল। আর কিছু হইল না দেখিয়া যাহারা বসিয়াছিল তাহারা এক এক করিয়া উঠিয়া চলিয়া গেল। চম্পা নারায়ণকে হাত দিয়া ইশারা করিয়া বলিল, সে বসন্তের কাছে থাকিবে। নারায়ণ ঘাড় নাড়িয়া সম্মতি জানাইয়া বাহিরে আসিল। চম্পা বসন্তের মাথার কাছে বসিয়া বাতাস করিতে লাগিল। বেলা অনেক বাড়িয়া গিয়াছিল। দলে দলে পাঠশালার ছেলে মেয়ে আসিয়া কাঁঠাল গাছের তলায় ভিড় করিল। নারায়ণ তাহাদের কাছে আসিয়া বলিল, আজ তোমাদের ছুটি, আজ আর পাঠশালা বসবে না। বসন্ত কবিরাজের শরীরটা ভালো না, গোলমাল হলে তার ঘুম ভেঙে যাবে। ছুটির কথা শুনিয়া ছেলেদের স্বাভাবিক আনন্দে চিৎকার করিয়া উঠিবার উপক্রম দেখিয়াই নারায়ণ হাতের ইশারায় বলিল, চুপ, একটুও গোল করবে না, আস্তে আস্তে যে যার বাড়ি চলে যাও। ছেলেরা যতক্ষণ না সকলে চলিয়া গেল নারায়ণ ততক্ষণ কাঁঠাল তলায় দাঁড়াইয়া রহিল। তাহার পর গাছটাতে ঠেস দিয়া
বসিয়া পড়িল। বিষ্ণু এক কলিকা তামাক সাজিয়া নারায়ণকে দিল। নারায়ণ হুঁকা টানিতে টানিতে কি ভাবিতে লাগিল। বিষ্ণু জিজ্ঞাসা করিল, ওরা সব জানল কেমন করে চম্পার কথা? নারায়ণ হুঁকাটা নামাইয়া বলিল, এ আর জানাজানি কি, কেমন করে কেউ খবর পেয়েছে আর কি। চম্পা তো জানে না আমি কে। নারায়ণ বলিল, তাই বা কেমন করে বলবো, আর আমিই তো ভালো করে জানি না তুমি কে। বিষ্ণু এইবার একটু হাসিল, তারপর নেহাত বালকের মতো বলিল, আচ্ছা, চম্পা যদি আমারও মেয়ে না হয় তাহলে তুমি কি করো? মাঠের রৌদ্রকিরণে উদ্ভাসিত ঘাসের উপর কালো, সাদা, লাল রঙের গরুগুলি ঘুরিয়া ঘুরিয়া ঘাস বাছিয়া বাছিয়া খাইতেছিল। নারায়ণ তাহারই দিকে উদাসভাবে চাহিয়াছিল। বিষ্ণুর কথায় মুখ ফিরাইয়া বলিল, কি আবার করব, এমনি থাকবে, কেউ যদি বিয়ে করতে চায় বিয়ে করবে। বিষ্ণু নারায়ণের হাত ধরিয়া বলিল, কারুকেও যেন বলো না চম্পা আমারও মেয়ে নয়। যে লোকটাকে বৈঠা দিয়ে মেরে ফেলেছিলাম, চম্পা তারও মেয়ে নয়। চম্পাকে নৌকায় তুলেই আমি দৌড়ে গিয়ে তাকে ধরি। লোকটা বললে সে কায়স্থ। আমি তাকে জোর করে বললাম, তোমার মেয়ে তুমি ঘরে নিয়ে যাও। সে বেটা আমার উপর রুখে উঠল, আমাকে একটা গালাগালি দিয়ে জলে ঠেলে ফেলে দিলে। আমি রাগে অন্ধ হয়ে বৈঠাটা দিয়ে তার মাথায় এক ঘা বসিয়ে দিলাম। আমি বুঝতে পারিনি যে ও ওতেই মরে যাবে, তবে শুনেছি ও নাকি মরবার আগে বলে গেছে চম্পা কায়স্থ কন্যা। চম্পা ঘর হইতে ডাকিল, বাবা, বাবা। নারায়ণ ও বিষ্ণু ছুটিয়া গিয়া দেখিল বসন্ত জ্বরের ঘোরে প্রলাপ বকিতেছে। তাকে যদি রাখতাম চম্পার মতোই, এতদিনে সে বড় হতো। রঘু যদি তাকে জলে না ভাসিয়ে দিত, আজ তাহলে আমার একটা মেয়ে থাকত। কিন্তু সমাজ, আজ সে হতভাগিনী। চম্পা নারায়ণের মুখের দিকে চাহিল। নারায়ণ চম্পাকে বলিল, তুমি এখন যাও মা, আমি থাকি, তুমি খেয়ে এলে আমি যাব। চম্পা উঠিয়া গেল। বিষ্ণু নারায়ণের কানে কানে বলিল, কবিরাজ ভালো হয়ে উঠলে তাকে বলো চম্পাই তার সেই মেয়ে। সে লোকটা বলেছিল বটে, আমি এক্কেবারে ভুলে গিয়েছিলাম। বসন্তের কথায় সে লোভে পড়ে মেয়েটাকে জলে ডুবিয়ে দিতে এসেছিল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক দীনেশ রঞ্জন দাস রচিত একটি ছোট গল্প চম্পা। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।